হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 28 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রতিটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, ফাগ ফাগ কোথাকার লোকনৃত্য? গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর নাকি হরিয়ানা? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা তো হবে হরিয়ানা, অপশন ডি। এবার দেখো, এই হরিয়ানার আরও কিছু লোকনৃত্য আছে, সেগুলো তোমাদের জানতে হবে। তো সেগুলির প্রথমে আসবে গুগা, লুর ড্যান্স, দামাল, মঞ্জিরা, এগুলো সব হচ্ছে হরিয়ানার। এবার অপশন এতে আসে গুজরাট। গুজরাটের লোকনৃত্য হচ্ছে গরবা, ডান্ডিয়া, ভাবাই, ত্রিপানি, জুরিন, এগুলি সব হচ্ছে গুজরাটের। হিমাচল প্রদেশ, এখানে হচ্ছে ছাপেলি, টোডা, ঝোড়া, দাপ, চম্বা আর হচ্ছে থালি। জম্মু কাশ্মীর, এটা খুব গুরুত্বপূর্ণ, জম্মু কাশ্মীর রাউপ নৃত্য, খুবই গুরুত্বপূর্ণ রাউপ নৃত্য। জম্মু কাশ্মীর হচ্ছে রাউপ নৃত্য, হেকাত, দুমহাল, এছাড়াও হাফিজা, এগুলি সব হচ্ছে জম্মু কাশ্মীর। এবার দুয়ের দাগের প্রশ্নটা দেখো, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ব্যারাকপুর, ধানবাদ, কটক নাকি কর্নাল? তো এটা সঠিক উত্তর হবে ব্যারাকপুর, কলকাতার ব্যারাকপুর, অপশন এ সঠিক উত্তর, ব্যারাকপুর। আর এখানে দেখো কটক আছে, কটকে কী আছে? চাল গবেষণা কেন্দ্র, জাতীয় চাল গবেষণা কেন্দ্র, কটকে অবস্থিত। তিনের দাগে এটা দেখো, কড়ি দিয়ে কিনলাম, এই উপন্যাসটি কে লিখেছে? সতীনাথ ভাদুরী, বিমল মিত্র, অখিল নিয়োগী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? এখানে সঠিক উত্তর হবে বিমল মিত্র, অপশন বি। এরপরে চারের দাগেরটা, আনহ্যাপি ইন্ডিয়া পুস্তকটি লিখেছেন কে? এস এন ব্যানার্জি, বিজি তিলক, লালা লাজপত রায় নাকি সুভাষচন্দ্র বোস? তো এখানে সঠিক উত্তর তো হবে অপশন সি, লালা লাজপত রায়। এবার দেখো, এই লালা লাজপত রায় সম্পর্কে নামটা আসলেই তোমাদের কি মনে করতে হবে? মনে করতে হবে তোমাদের সাইমন কমিশন। সাইমন কমিশন, এই সাইমন কমিশন গঠন হয় 1927 সালে, 1927। আর ভারতে আসে 1928 সালে। গঠন হয় 1927 সালে, ভারতে আসে 1928 সালে। এবং এই যে কমিশন ছিল, এই কমিশনের 7জন সদস্য ছিল, এই 7জনই ছিল ইংরেজ। তাই ভারতে আসার সাথে সাথেই এর বিরোধিতা শুরু হয়। আর এই সাইমন কমিশনের আরও একটা নাম আছে, যেহেতু এই কমিশনের 7জন সদস্যই ইংরেজ ছিল, তাই এই কমিশনকে শ্বেত কমিটি বলা হয়, শ্বেত, হোয়াইট কমিটি। এরপরে দেখো, ভারতে আসার সাথে সাথে এর বিরোধিতা শুরু হয় এবং এই বিরোধিতার সময় লাঠির আঘাতে মারা যায় লালা লাজপত রায়, লাঠির আঘাতে মারা যায় লালা লাজপত রায়। আর এখানে লাঠিচার্জের যে আদেশ দিয়েছিল তার নাম হচ্ছে স্যান্ডার্স, এটা গুরুত্বপূর্ণ। এরপরে পাঁচের দাগে একটা দেখো, খানোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটা হয়েছিল বাবর আর রানা সঙ্গের মধ্যে, বাবর আর রানা সঙ্গ, অপশন বি সঠিক উত্তর। আর যদি তোমাদের সাল আসে তাহলে হবে 1527 সাল। এবার দেখো, 1527 সাল আসলো, এর আশেপাশের আরও কিছু গুরুত্বপূর্ণ সাল আছে এর 1 বছর আগে, মানে 1526 সাল, 1526। এখানে কী হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। আর কাদের কাদের মধ্যে হয়েছিল? তো এটা হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। এবার এই 1527 থেকে 1 বছর পরে, মানে 1528 সাল, 1528 সালে হয়েছিল চান্দেরির যুদ্ধ, চান্দেরি, এই যুদ্ধ হয়েছিল। আর এটা হয়েছিল হচ্ছে বাবর এবং মেদিনী রয়ের মধ্যে। তো এটাও তোমাদের জেনে রাখতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ এটা, পানিপথের প্রথম যুদ্ধ। এবার দেখো, পানিপথের প্রথম যুদ্ধ জানলে তাহলে দ্বিতীয় আর তৃতীয় এই দুটো জানতে হবে।
প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, দ্বিতীয় 1556, তৃতীয় 1761। এরপরে 6-এর দাগেটা দেখো, বিষুব রেখার ওপর সূর্যের রশ্মি সরাসরি পড়ে, মানে বছরে কতবার পড়ে? 4বার, 1বার, 2বার নাকি সারা বছরই? তো সঠিক উত্তর হবে 2বার, অপশন ডি। কবে কবে পড়ে? এক পরে 21শে মার্চ, আর একটা পরে 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, এই দুদিন। এরপরে 7-এর দাগেরটা, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও জলঢাকা, তোরসা, রায়ডাক নাকি তিস্তা ও তোরসা? তো এটা সঠিক উত্তর হবে তিস্তা নদীর তীরে। তিস্তা ও এটা তোরসা নদীর তীরে, অপশন বি সঠিক উত্তর, তোরসা। এরপরে দেখো 8-এর দাগেরটা, গণপরিষদের অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি প্রতিনিধিত্ব করেছিল কে? ফ্রাঙ্ক অ্যান্টনি, এইচ.সি. মুখার্জি, এইচ.পি. মোদি নাকি কে.এম. মুন্সি? তো এখানে সঠিক উত্তর হবে ফ্র্যাঙ্ক অ্যান্টনি, অপশন এ, অপশন এ। এবার দেখো, এই যে অ্যাংলো কথাটা আসলো, অ্যাংলো ইন্ডিয়ান আসলে তোমাদের মনে করতে হবে 104তম সংবিধান সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন। এখানে কী কী বলা হয়েছিল? এখানে দুটো জিনিস বলা হয়েছিল। একটা হচ্ছে এসসি এসটি সিটের ছাড়। 2020 সালে এই সংবিধান সংশোধন হয়েছিল, তখন থেকে 10 বছর, মানে 2030 পর্যন্ত বাড়ানো হয়েছে। আর একটা বলা হয়েছিল যে লোকসভা যে দুজন মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান পদ ছিল, সেই দুটো সমাপ্ত করা। অ্যাংলো ইন্ডিয়ান পদ সমাপ্ত, এটা সমাপ্ত করা হয়েছিল 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এবার এখানে লোকসভা যখনই আসলো, তোমাদের একটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জনকে মনোনীত করে। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করে বিজ্ঞান, কলা এবং সাহিত্য, এই 3টি ক্ষেত্র থেকে। এটাও তোমাদের জানতে হবে। এরপরে দেখো 9-এর দাগেরটা, কোন ধারাটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বিধানগুলির সাথে সম্পর্কিত? 266, 67, 75 নাকি 282? তো এটা যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, 267। এবার এখানে দুটো আর্টিকেল আছে, 266, 267, এই দুটোই গুরুত্বপূর্ণ। তো 266তে আছে সঞ্চিত তহবিল, আর 67 হচ্ছে আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড। এবারে 266তে কী আছে? এখানে আছে সমস্ত রকমের ট্যাক্স, মানে জিএসটি, টিডিএস, সরকারি চার্জ, যে কোনো সরকারি স্কুল কলেজে পড়লে যে চার্জ লাগে সেটা, এবার ট্রেনের সিটের চার্জ, এই সমস্ত টাকা যাবে এই সঞ্চিত তহবিলে। এখান থেকে টাকা তোলার যে প্রসেস, সেটা একটু ঝামেলার। প্রথমে এখানে সংসদের বাজেট আনতে হবে, তো এরপর অনেক প্রসেস আছে। আর এখানে সংসদের যে বৈঠক রাখতে হয়, এক কথায় তোমরা জেনে রাখো যে এখান থেকে টাকা তোলার জন্য সঞ্চিত নিধি থেকে বা সঞ্চিত তহবিল থেকে টাকা তোলার জন্য প্রথমে বাজেট আনতে হয়। আর সঞ্চিত নিধির বা সঞ্চিত তহবিলের আরবিআইয়ের অ্যাকাউন্ট খোলা থাকে। এরপরে 267, এটা হচ্ছে আকস্মিক তহবিল। সংসদের বৈঠক সবসময় হয় না, এবার বৈঠক না চলাকালীন যদি কোনো এমার্জেন্সি চলে আসে, তখন এই সঞ্চিত তহবিল থেকে টাকা দেওয়া হয়। এই আকস্মিক তহবিল থেকে টাকা দেওয়া হয়, তখন কিন্তু সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয় না। আর এই আকস্মিক তহবিল থেকে টাকা দেয় হচ্ছে রাষ্ট্রপতি, এবং এখানে কিন্তু মানে কম টাকা তোলা যায় না। কমপক্ষে 500 কোটি তুলতে হবে, 500 কোটি, সর্বনিম্ন 500 কোটি টাকা তুলতে হবে। এখানে আছে 267তে। 275, এখানে আছে বিশেষ রাজ্য, মানে যে বর্ডার এলাকার রাজ্য সেগুলি বিশেষ রাজ্য। আর 282, তো আর্টিকেল 282 অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এর দুটো আর্টিকেল আগে, মানে আর্টিকেল 280, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 282 থেকে 280 খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই 280 নম্বর আর্টিকেলে আছে অর্থ কমিশন। আর এই অর্থ কমিশন সম্পর্কে তোমাদের জানতে হবে যে অর্থ কমিশনারকে নিযুক্ত করে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। অর্থ কমিশনারের কার্যকাল হয় 5 বছর। আর এটা গঠনের উদ্দেশ্য হচ্ছে রাজ্য কত টাকা ট্যাক্স নেবে এবং কেন্দ্র কত টাকা ট্যাক্স নেবে তার ভাগ করা। বর্তমানে 15তম অর্থ কমিশনার হচ্ছে এন কে সিং,
নন্দকিশোর সিং। আর প্রথম অর্থ কমিশনার ছিল KC নিয়োগী, এটাও জেনে রাখতে হবে। এরপর 10 দাগেরটা, যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তবে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তো তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, মূল তরঙ্গের অর্ধেক হয়ে যাবে, অপশন সি। এরপর 11 দাগেরটা, ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কী হয়? তো হঠাৎ হ্রাস পাওয়া মানে ঝড়ের সংকেত, এখানে অপশন বি সঠিক উত্তর, ঝড়ের সংকেত। এরপর 12 দাগেরটা, যে সুদের হারে RBI অন্যান্য ব্যাঙ্কগুলিকে লোন দেয় তাকে কী বলে? তো দেখো, তোমাদের আগের সেটেও আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মৌদ্রিক নীতি সমিতি। মৌদ্রিক নীতি সমিতি, এখানে কি আছে? তো এখানে মৌদ্রিক নীতি সমিতির যে রিপোর্ট সেটা পেশ করা হচ্ছে RBI, সেটা পেশ করে RBI। আর এই যে রিপোর্ট, এটা 1 বছরে 6 বার পেশ হয়, মানে 2 মাস পর পর এটা পেশ হয় বা জারি করে। এই সমিতির মোট সদস্য হচ্ছে 6 জন, মোট সদস্যের সংখ্যা 6 জন। অধ্যক্ষ হয় RBI এর গভর্নর। আর এই সমিতির যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুদ্রাস্ফীতিকে 2 থেকে 6% মধ্যে কন্ট্রোল করে রাখা। আর RBI সাধারণ ব্যাংকগুলিকে লোন দেওয়ার পরে যে হারে সুদ নেয় সেটা হচ্ছে রেপো রেট, এবং সাধারণ ব্যাংক যখন RBI এর টাকা জমা রাখে এর ফলে RBI যে সুদ দেয় সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। তাহলে এখানে যে একটু চেয়েছে দেখো, RBI অন্যান্য ব্যাংক থেকে যে লোন নেয় তাকে কী বলে? রিভার্স রেপো রেট, অপশন ডি, রিভার্স রেপো রেট। 13 দাগেরটা দেখো, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, 16 অক্টোবর, 26 অক্টোবর নাকি 8 ডিসেম্বর? তো এটা জানার জন্য তোমাদের এর আগের কিছু ঘটনা জানতে হবে। দেখো, প্রথমেই তোমাদের জানতে হবে FAO এটার সম্পর্কে। এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এর যে হেডকোয়ার্টার অবস্থিত রোমে হচ্ছে হেডকোয়ার্টার অবস্থিত। এর স্থাপনা হয়েছিল 16 অক্টোবর 1945-এ। এটার স্থাপনা ছিল 16 অক্টোবর 1945-এ। তাই বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16 অক্টোবর। কেন পালন করা হয়? কারণ FAOর স্থাপনা হয়েছিল 16 অক্টোবর 1945 সালে। আর এই হেডকোয়ার্টার অবস্থিত রোম, ইতালির রোমে। তো এখানে অপশন বি সঠিক উত্তর হবে, 16 অক্টোবর। এরপরে 14 দাগেরটা, রাইডার কাপ কোন খেলার সাথে দেওয়া হয়? তো অপশানগুলি দেখো, হকি, গলফ, ভলি নাকি ব্যাডমিন্টন? তো রাইডার কাপ হচ্ছে গল্ফের সাথে যুক্ত, রাইডার কাপ গল্ফে দেওয়া হয়, অপশন বি। এবারে গল্ফের সাথে যুক্ত আরও কিছু কাপ সম্পর্কে তোমাদের জানতে হবে, তো সেটা আমরা দেখে নেবো এক এক করে। প্রথমেই আসবে রাইডার কাপ, বাকার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, এগুলো সব হচ্ছে গল্ফের সাথে। হকির সাথে যুক্ত কাপ হচ্ছে মেজর ধ্যানচাঁদ কাপ, আগা খান কাপ, বেটন কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, এগুলো সব হচ্ছে হকি। তো ভলিবলের সাথে যুক্ত, আচ্ছা, ভলিবলের থেকে তোমরা ব্যাডমিন্টন দেখো। ব্যাডমিন্টনের সাথে যুক্ত কাপগুলি হচ্ছে নারাং কাপ, চাড্ডা কাপ, থমাস কাপ, সুধীরমন কাপ, উবের কাপ, এগুলো সব হচ্ছে ব্যাডমিন্টন। ভলিবলটা বেশিরভাগ পরীক্ষাতে আসে না, ব্যাডমিন্টন খুব গুরুত্বপূর্ণ, ব্যাডমিন্টনটা আসে। 15 দাগেরটা দেখো, সাইলক চরিত্রটির সৃষ্টিকর্তা কে? R.L. স্টিভেনসন, চার্লস ডিকেন্স, উইলিয়াম শেক্সপিয়ার নাকি ড্যানিয়েল ডিফো? তো এখানে সঠিক উত্তর হবে শেক্সপিয়ার, অপশন সি, উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে 16 দাগেরটা, এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? চার্লস ডিকেন্স, E.M. ফাস্টার নাকি গুনার মিডল না কুলদীপ নাইয়ার? তো এখানে সঠিক উত্তর হবে E.M. ফরস্টার। এখানে অপশন বি সঠিক উত্তর, E.N. ফরস্টার। এরপর 17 দাগেরটা, ভারতের প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয়ী কে? সন্তোষ যাদব, মেরি কম, বাচেন্দ্রী পাল নাকি আরতি শাহ? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, এটা খুবই সহজ, অপশন সি এখানে সঠিক উত্তর, বাচেন্দ্রী পাল। এরপরে দেখো, চির বসন্তের শহর কাকে বলা হয়? কাশ্মীর, শিকাগো, বেলজিয়াম নাকি কুইটো? তো এটার সঠিক উত্তর হবে ইকুয়েডরের রাজধানী কুইটো, অপশন ডি, কুইটো বা কিটো, অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপরে 19 দাগেরটা, নিম্নলিখিত কে আলিপুর বোমা মামলায় জড়িত ছিল? এস এন ব্যানার্জি, যতীন দাস, অরবিন্দ ঘোষ নাকি বিপিন চন্দ্র পাল?
তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। অপশন সি সঠিক উত্তর, অরবিন্দ ঘোষ। 20 তারিখটা দেখো, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারত এসেছিল? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন ডি, হর্ষবর্ধন। কিন্তু হর্ষবর্ধন সম্পর্কে তোমাদের আরও কিছু জানতে হবে। যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হর্ষবর্ধনের পুস্তকগুলি। তো হর্ষবর্ধনের যে পুস্তকগুলি ছিল সেগুলি হচ্ছে প্রিয়দর্শিকা, রত্নাবলী। এই দুটো খুব গুরুত্বপূর্ণ হর্ষবর্ধনের পুস্তক, প্রিয়দর্শিকা, রত্নাবলী। এবার এই হর্ষবর্ধনেরই দরবারে একজন কবি ছিল, তার নাম হচ্ছে বাণভট্ট। এবার বাণভট্টের পুস্তকগুলি হচ্ছে হর্ষচরিত, কাদম্বরী। এবার এখানে তোমরা কনফিউজ করবে না কিন্তু যে হর্ষচরিত, হর্ষ আছে তার মানে হর্ষবর্ধনই করবে, এরকম কিছু নয়। বাণভট্টের পুস্তক হচ্ছে হর্ষচরিত, কাদম্বরী, আর হর্ষবর্ধনের পুস্তক হচ্ছে প্রিয়দর্শিকা, রত্নাবলী। এবার দেখো, হিউয়েন সাং হর্ষবর্ধনের দরবারে এসেছিল। এবার এই হিউয়েন সাংয়ের একটা পুস্তক আছে, হিউয়েন সাং, এনার পুস্তকের নাম হচ্ছে সি ইউ কি। এটা হচ্ছে হর্ষবর্ধন, হিউয়েন সাংয়ের পুস্তক সি ইউ কি। এরপর 21 দাগেরটা, কোন নদী কর্কট ক্রান্তির রেখাকে দুবার অতিক্রম করেছে? তো কর্কট ক্রান্তির রেখাকে দুবার ক্রস করেছে হচ্ছে মাহি নদী। অপশন সি সঠিক উত্তর। এবার দেখো, এটা যখন জানলাম কর্কট ক্রান্তি রেখা, তোমাদের আর কি জানতে হবে? মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে লিম্পোপে নদী। লিম্পোপে নদী মকর ক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। এবং ভূমধ্য রেখাকে দুবার ক্রস করেছে, কাঙ্গো নদী। কাঙ্গো, আফ্রিকার নদী এটা, কাঙ্গো নদী দুবার ক্রস করেছে। এরপর 22 দাগ, একটা রিহান্দ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড? তো এটা উত্তরপ্রদেশ, সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, অপশন বি। উত্তরপ্রদেশের রিহান্দ নদীতে রিহান্দ প্রকল্প তৈরি হয়েছে, অবস্থিত। 23 দাগের দেখা, কোবলের সম্পূর্ণ নাম কি? তো কোবলের সম্পূর্ণ নাম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপর দেখো, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো, এই ঘটনাটা শুরু হয়েছিল 1945 সালে। এই ন্যাটো সম্পর্কিত ব্যাপারটা 1945 সালে শুরু হয়েছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে যায়, মানে দুটো বিশ্ব শক্তিতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আমেরিকা, ইউএসএ, আর একটা হচ্ছে রাশিয়া, ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। তো এবার এই দুটি দেশের মধ্যে, মানে আমেরিকা আর রাশিয়ার মধ্যে শীত যুদ্ধ শুরু হয়ে যায়। এরই মধ্যে আমেরিকা একটি সৈন্য গঠবন্ধন তৈরি করে, তার নাম হচ্ছে ন্যাটো। এবং ইউএসএসআর এর সৈন্য গঠবন্ধন তৈরি করে, তার নাম হচ্ছে বার্সা প্যাক্ট বা চুক্তি তৈরি করে। পরে 1991 সালে এই বার্সা প্যাক্ট ভেঙে যায় এবং একটি শক্তিশালী গঠবন্ধন থাকে, সেটা হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এই যে ন্যাটোর মোট সদস্য দেশ হচ্ছে 30টি। এর স্থাপনা হয়েছিল 1949 সালে। হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়ামের ব্রুসেলস। তাহলে এখানে কী চেয়েছে দেখো, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ব্রুসেলস, বেলজিয়াম, অপশন সি সঠিক উত্তর। এবার দেখো, এই যে ইউএসএসআর, এটা একটা সংগঠন তৈরি করে, তার নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই যে ইউরোপীয় ইউনিয়ন, প্রথমে কিন্তু এটা ইউরোপিয়ান ইউনিয়ন নাম ছিল না। প্রথমে 6টা দেশ ছিল। এই 6টা দেশ নিয়ে 1951 সালে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি রূপে স্থাপনা হয়েছিল। এরপর 1957 সালে রোম সন্ধি দ্বারা এর নাম হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এরপর 7 ফেব্রুয়ারি 1992 সালে মন্ট্রিচ সন্ধি দ্বারা ইউরোপীয় ইউনিয়নের নাম হয়। এবং এই সংস্থার সদস্য দেশ, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, এর যতগুলি সদস্য দেশ আছে, এই প্রত্যেকটি দেশের মুদ্রা হচ্ছে ইউরো। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত যতগুলি দেশ আছে
প্রত্যেকটি দেশের মুদ্রার নাম ইউরো। এবার দেখো ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন 2012 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। এরপরে 25-এর দাগেরটা দেখো, লোকসভা দ্বারা গৃহীত অর্থ বিল কতদিনের মধ্যে রাজ্যসভা দ্বারা পাস করাতে হয়? তো এটা সঠিক উত্তর হবে 14 দিন, অপশন ই, 14 দিনের মধ্যে পাস করাতে হয়। 26-এর দাগেরটা দেখো, নিচের কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? তামা, দস্তা, লোহা, ম্যাগনেসিয়াম। তো এই প্রশ্নটা তোমরা কমেন্টে বলবে, এটা তোমাদের জন্য থাকলো, কমেন্টে অবশ্যই বলবে। এরপর 27-এর দাগেরটা, নিচের কোনটি ভোজ্য ছত্রাক, মানে খাওয়া যায় এমন ছত্রাক? তো সেটা হচ্ছে অপশন সি, অ্যাগারিকাস। অপশন সি এখানে সঠিক উত্তর। এরপরে 28-এর দাগেরটা, মনরেগা বা MGNREGA প্রকল্পের অধীনে কোন অধিকারটি নিশ্চিত করা হয়েছে? তো দেখো আমরা সম্পূর্ণ মনরেগা সম্পর্কে আলোচনা করব। প্রথমে কিন্তু মনরেগা নাম ছিল না, প্রথমে ছিল নরেগা, NREGA, নরেগা। এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এই যে নারেগা, এটা হচ্ছে এই যে অ্যাক্ট, এই অ্যাক্টটা এসেছিল হচ্ছে 2005 সালে। নরেগা অ্যাক্ট আসে 2005 সালে, আর এই নরেগা লাগু হয় 2 ফেব্রুয়ারি 2006 সালে। নরেগা অ্যাক্ট আসে 2005 সালে, লাগু হয় 2 ফেব্রুয়ারি 2006 সালে। আর এই নারেগার মধ্যে এমজি মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এই যে এমজিটা যুক্ত হয় 2009 সালে। MGNREG এটা যুক্ত হয় 2009 সালে। তাহলে এই যে ঘটনাটা নরেগা মনরেগা, এই জিনিসটা কী? আমরা যে 100 দিনের কাজ করি গ্রামীণ এলাকায়, যে 100 দিনের কাজ করি, সেই 100 দিনের যোজনাটা এই নরেগার অন্তর্গতই দেওয়া হয়। তার মানে এটা কী? এটা তো কাজের ব্যাপারে। তাহলে কোন অধিকার নিশ্চিত করে? স্বাধীনতার অধিকার, কাজের অধিকার, তথ্যের অধিকার, নাকি সংলাপের অধিকার? তো অবশ্যই কাজের অধিকার, অপশন বি সঠিক উত্তর। এরপরে 29-এর দাগেরটা, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিল? রীতা ফারিয়া, সুস্মিতা সেন, লারা দত্ত, নাকি ঐশ্বর্য রায়? তো এটা সঠিক উত্তর হবে রীতা ফারিয়া। মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া, অপশন এ। এবার দেখো সুস্মিতা সেন, ইনি হচ্ছে মিস ইউনিভার্স, প্রথম মিস ইউনিভার্স। এরপরে 30-এর দাগেরটা দেখো, প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? প্যালেস্টাইন, ওসাকা, স্কটল্যান্ড, নাকি চিকাগো? তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে জাপানের ওসাকা, অপশন বি, জাপানের ওসাকা, প্রাচ্যের ম্যানচেস্টার। উত্তর মেরু কে আবিষ্কার করেছে? রবার্ট পিয়েরি, রোল্ড আমুন্ড সেন, নাকি কেপলার, নাকি ক্যাপ্টেন কুক? তো এটা আবিষ্কার করেছিল এডুইন পিয়েরে, অপশন এ, রবার্ট এডুইন পিয়েরে। এরপরে দেখো 32-এর জায়গাটা, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? তো এটা আশা করি তোমরা সকলেই জানো, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো বা জ্যাভলিন থ্রো, অপশন বি। ভালাছড়া যে খেলা হয় সেটা হচ্ছে নীরজ চোপড়ার সাথে যুক্ত, নীরজ চোপড়া ভালাছড়ার সাথে যুক্ত। 33-এর দাগেরটা, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? দুর্বা ব্যানার্জি, আরতি সাহা, বাচেন্দ্রী পাল, নাকি কল্পনা চাওলা? তো এটা যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কল্পনা চাওলা, অপশন ডি। তো এই প্রশ্নগুলি আশা করি তোমাদের সকলেই জানা আছে, এই 32, 33। 34-এর দাগেরটা দেখো, ভারতের কোথায় প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা হয়েছিল? শ্রীহরিকোটা, পোখরান, কল্পাক্কম, নাকি তারাপুর? তো অবশ্যই পোখরানে করা হয়েছিল, অপশন বি এখানে সঠিক উত্তর, পোখরানে। এরপরে দেখো 35-এর দাগেরটা, সিন্ধু সভ্যতার কোনটি গুরুত্বপূর্ণ বন্দর? লোথাল, কালিবঙ্গা, মেহেরগড়, নাকি চানহোদারো? তো বন্দর নামটা আসলেই তোমাদের মনে আসতে হবে লোথাল অবস্থিত গুজরাটে, এটা সিন্ধু সভ্যতার সবথেকে বৃহত্তম বন্দর। আর এই যে লোথাল, এটা অবস্থিত ভোগবা নদীর তীরে। এই বন্দর থেকে বিদেশি বাণিজ্য করার প্রমাণ পাওয়া গেছিলো, আর এই লোথালেই হাতির দাঁত পাওয়া গেছিলো। এরপর দেখো 36-এর জায়গাটা, সোনালী চতুর্ভুজ হাইওয়ে দ্বারা কোন শহরগুলিকে যুক্ত করা হয়েছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আগের কোনো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছিল প্রশ্নটা। তো সোনালী চতুর্ভুজ মানে কোন কোন শহরকে যুক্ত করে? তো এটা যুক্ত করে হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, অপশান এ সঠিক উত্তর। এরপরে 37-এর দাগেরটা, কোন হরমোনে
পেপটাইড শৃঙ্খল থাকে। অক্সিটোসিন, কার্টিসল, ইনসুলিন নাকি কার্টিয়েলড্রোপিন? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন, অপশন সি সঠিক উত্তর, ইনসুলিন। এরপর 38 দাগেরটা, কোন উপকূল থেকে অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষণ করা হলো ডিআরডিও দ্বারা? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা নাকি কেরল? তো এখানে উড়িষ্যা সঠিক উত্তর হবে, উড়িষ্যা, অপশন সি অগ্নি প্রাইম উড়িষ্যা। 39 দাগেরটা দেখো, ফ্রেঞ্চ ওপেন 2023 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেলস জিতল কে? কাসপার রুড, নোভাক জোকোভিক, রাফেল নাডাল নাকি কেউই নয়? তো এটা সঠিক উত্তর হবে নোভাক জোকোভিক, অপশন বি নোভাক জোকোভিক। এরপরে 40 দাগেরটা, গভর্নর অফ দ্য ইয়ার 2023 এই শিরোপাটা কে জিতেছে? অমিতাভ কান্ত, শক্তিকান্ত দাস, মনোজ দেশাই নাকি পার্থ বেরা? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যেটা সঠিক উত্তর হবে শক্তিকান্ত দাস, অপশন বি। এই শক্তিকান্ত দাস কে? ইনি হচ্ছে আরবিআইয়ের 25তম গভর্নর বা বর্তমান গভর্নর। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটিকে শেয়ার করে দাও। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করছো না। দেখো, তোমরা যত শেয়ার করবে ততই আমার কনফিডেন্স বাড়বে। তো তোমরা অবশ্যই শেয়ার করে দাও। ধন্যবাদ।